শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সো আমরা আগের দিন যেখানে ছিলাম, যে কিভাবে রিলেশনাল ডেটা মডেলিং আইএসবিডি থেকে আমাদেরকে ক্রমশ বিপ্লবগ্রাফিক ডেটা মডেলের দিকে নিয়ে যাচ্ছে, তার এফেক্ট কি, objective of cataloging or rather library retrieval system has have been changed. Then the Paris principle actually transformed to IME-ICC principle. ISBT transformed to FRPR, FRAD, FRSAD, and altogether LRM, library reference model. And objective principles and data model change. So the new cataloging code is also coming. AACR2 will be obsolete by another 3 years down the line. So another new catalog code is almost ready. That is resource description and access, RDA. তাদের ডিটেলসগুলি আমরা নেক্সট সেমিস্টারে পড়ব। কিন্তু এখানে তোমাদেরকে যেটা দেখতে একটু শিখতে হবে বা জানতে হবে, এই যে পার্টিকুলার আমি 7 থেকে 8 পাতার একটা রাইট আপ দিয়েছি এটা, সো ইউ গো থ্রু দিস to understand that what is FRPR. Particularly FRPR is basically playing the key role, and FRAD or FRSAD is basically an extension of FRPR. তো এইটা ঢোকার আগে বিষয়টাতে আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে তোমরা জানো যে ধরো তোমরা তো ক্যাটালগ কার্ড সম্পর্কে তো একটা আইডিয়া আছে, তাই না? মেন এন্ট্রি, অ্যাডেড এন্ট্রি, একটা আইডিয়া তো হয়েছে থিওরিতে, যদিও এখনো বোধহয় প্র্যাকটিস তো শুরু হয়নি এই সেমিস্টারে, বাট ইউ হ্যাভ গট অ্যান আইডিয়া, তাই না? আমাকে একটা কমন সেন্স থেকে বলো তো, ধরো তুমি যে লাইব্রেরিতে ক্যাটালগার বা যে লাইব্রেরির লাইব্রেরিয়ান, সেইখানে কোনো একটা বইয়ের 10টা কপি আছে, ওকে? সে কলেজ বটানি ফর এক্সাম্পল, আর কলেজ ফিজিক্স, দের আর 10 কপিজ অফ দিস টেক্সট বুক। তাহলে তুমি কি করবে? 10টা ক্যাটালগ কার্ড বানাও, নাকি একটা ক্যাটালগ কার্ড বানাও, তাতে 10-12 কার্ডের বাঁ দিকে অ্যাক্সেসের নাম্বার লিখে দাও? কি করে, মানে কমন সেন্স কি বলছে তোমাদের, বা তোমাদের যে এখনো কি নলেজ হয়েছে? 10টা ক্যাটালগ কার্ড বানানো। আরেকবার বলো। 10টা ক্যাটালগ কার্ড বানানো। আর কারোর কোনো অপিনিয়ন আছে? না স্যার, 10টা বানানোর তো দরকার নেই। যদি সেম বই হয় তো একটা বানিয়ে যদি অ্যাক্সেসের নাম্বার গুলো একসাথে করে দেওয়া যায়, সেটাই তো বেটার হবে, অন্তত টাইম বাঁচবে বা লেবার বাঁচবে। আর বেসিক্যালি 10টা করলে তো সে আলাদা কোনো পারপাস সার্ভ করছে না। হ্যাঁ, মানে সবই তো সেমই হবে, তো 10টা করার দরকার। তাহলে এক্স্যাক্টলি তুমি যেটা বলছো সেটা কমন সেন্সের কথা, যে আমি কেন 10টা ক্যাটালগ বানাবো, টাইম, এনার্জি, স্টেশনারি নষ্ট করবো, ইউজারের তো আলাদা কোনো বেনিফিট হচ্ছে না। আপনারা যদি 10টা অ্যাডেন্টি বানাতে বলতেন তাহলে তার একটা মানে হতো, কিন্তু 10টাই মেন এন্ট্রি বানানোর কি দরকার? সো এই কমন সেন্সটা আমরা বরাবর প্রথম থেকে লাইব্রেরিতে অ্যাপ্লাই করে এসেছি, কিন্তু দেখো এর পিছনে কোনো থিওরিটিক্যাল বেসিস ছিল না। আমরা কেন এটা করছি? রাদার আমরা একটা রুল অফ থাম টেকনিক ব্যবহার করছি, পারপাস এবং ইউজার বিহেভিয়ার স্টাডি করছি, লাইব্রেরি ওয়ার্কফ্লো স্টাডি করছি, তারপরে বলছি একটা বই যদি 10টা কপি থাকে তো 10টা মেন কার্ড বানানো বা মেন এন্ট্রি কার্ড বানানো ইউজলেস। সো প্রিপেয়ার ওয়ান মেন এন্ট্রি কার্ড। তারপর হচ্ছে আমি যেখানে কল নাম্বার লিখি বাঁ দিকের টপে, তো তার প্যারালালি বাঁ দিকের লোয়ার পার্টে আমি অ্যাক্সেসের নাম্বারগুলো লিখে দেবো। ধরো 12011, 12012, এরকম করে 10টা কপি আছে। কনজিকিউটিভ নাম্বার হতে পারে, নাও হতে পারে। তোমার একটা বই একসাথে 10টা কপি নাও আসতে পারে। আজকে 5টা আছে, 1 বছর পরে আরো 5টা কপি এলো, বা আজকে 10টা কপি আছে, 1 বছর পরে আরো 5টা কপি এলো। তখন কি তুমি মেন এন্ট্রি কার্ড বানাবে? নো। আমরা তখন কি করব? সেই জন্যই ক্যাটালগ
প্রথম লজিক্যাল স্টেপ হচ্ছে ডুপ্লিকেট চেকিং। আমি যে বইটা ক্যাটালগ করতে যাচ্ছি সেইটা অলরেডি কি আমার লাইব্রেরিতে আছে? তারপরে আমি তোমাদেরকে Z39.50 দেখিয়েছি যে এটা কি পৃথিবীর কোনো লাইব্রেরিতে আছে, তাহলে আমি কেন ক্যাটালগ করব? তাহলে আমার প্রথম কর্তব্য হচ্ছে আমার নিজস্ব ডেটাবেসে দেখা যে সেটা আমি অলরেডি ক্যাটালগ করেছি কিনা, আমি করি বা আমার কোনো কলিগ বা আমার কোনো সিনিয়র যে আগে কাজ করে গেছেন লাইব্রেরিতে করেছেন কিনা। তারপর দেখলাম যে বইটা আছে আরো 5টা কপি, তখন আমি ওই 5টা কপির অ্যাক্সেসন নাম্বার মেন কার্ডটাই অ্যাড করে দিলাম। গোটা ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? কি কি হয়? থিংস আর ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এইটা আমরা বোধহয় লাইব্রেরি জবে থেকে কার্ড ক্যাটালগ শুরু হয়েছে তবে থেকেই করছি, মানে একেবারে কমন সেন্সের উপরে দাঁড়িয়ে এইগুলোকে বলে রুল অফ থাম টেকনিক। এর পিছনে আমার কোনো থিওরিটিক্যাল বেসিস নেই, কিন্তু আমি পারপাস এবং ইকোনমি অ্যাচিভ করার জন্য, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ ইকোনমি, যদি একটা কাজ 4ভাবে করা যায় তাহলে 4টের মধ্যে আমি সেই অল্টারনেটিভটাই বেছে নেবো যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিকে সাহায্য করবে। ইকোনমি এখানে অনেক কিছু হতে পারে, ইন টার্মস অফ টাইম, মানি, ম্যান পাওয়ার, এনার্জি, অনেক কিছুর টার্ম কনটেক্সটেই ইকোনমিক হতে পারে। ইকোনমিক মানে সবসময় পয়সাই ভেবে নিও না, তো হুইচ ওভার ইজ ইকোনমি। এখন এইটা ইকোনমি ছিল, প্রিন্সিপাল অফ ইকোনমিকে সাপোর্ট করতে আমরা ফলো করতাম, কিন্তু এর পিছনে কোনো সুনির্দিষ্ট থিওরি ছিল না। কারণ থিওরি ছিল না, কারণ এই কথাটা একবার পানিজি বলার চেষ্টা করেছিল বহুদিন আগে, মানে প্রথম যখন বিএম কোড করে যে ওয়ার্ক এবং বই এক নয়। যেমন ধরো উনি যেটা বলতে চেয়েছিলেন, কিছু কিছু বই লাইব্রেরিতে থাকবে, তার অনেকগুলো এডিশনস থাকবে, সেই এডিশনসগুলো অনেক বছর ধরে পাবলিশড হবে, অনেক এডিশনের এডিটর ডিফারেন্ট হতে পারে, প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার, অনেক কিছুই ডিফারেন্ট হতে পারে। কিন্তু ধরো সাপোজ তুমি ডিডিসি এই মুহূর্তে 23rd ব্যবহার করছো, তো ভার্সন 1 1876 থাকে, ভার্সন 23 এই 2021 অব্দি এটা কন্টিনিউ করছে। এটা তো নিশ্চয়ই একটা প্রেস বার করে যাচ্ছে না, একজনই এডিটর নেই, তার পক্ষে তো এত 150-200 বছর ধরে বেঁচে থাকা অসম্ভব। সুতরাং ডিফারেন্ট এডিটর আছে, ডিফারেন্ট প্রেস আছে। প্রথমে ফরেস্ট প্রেস করতো, তার আগে বহু আগে তো অনেক অনেক প্রেস করেছে, লেটেস্ট এটা ওসিএলসি টেক ওভার করেছে। তো এই ধরনের যে বইগুলো থাকে সেইখানে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারছো হোয়াট ইজ ওয়ার্ক অ্যান্ড হোয়াট ইজ বুক, বিকজ প্রতিটা এডিশন হচ্ছে একটা করে ম্যানিফেস্টেশন, কিন্তু ওয়ার্কটা হচ্ছে ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন। ওকে, তো এই কনসেপ্টটা প্রথম পানিজি একবার বলার চেষ্টা করেছিলেন যে যদি কোনো একটা বইয়ের একটি এবং একটি মাত্র এডিশন থাকে তাহলে ওয়ার্ক আর বুক একই, কিন্তু যদি ওই বইটা মাল্টিপল এডিশনস হয়, মাল্টিপল এডিটেডশিপ হয়, মাল্টিপল ট্রান্সলেশন হয়, মাল্টিপল এক্সপ্রেশন হয়, যেমন ধরো অনেক পপুলার নভেল আছে একই সাথে বই হিসেবে অ্যাভেলেবেল, অডিও ক্যাসেট হিসেবে অ্যাভেলেবেল, ভিডিও ক্যাসেট হিসেবে অ্যাভেলেবেল, তার উপরে বেশ করে মুভি হয়েছে, ফর এক্সাম্পল পথের পাঁচালী অফ বিভূতিভূষণ। তো সেইটা একটা ওয়ার্ক, পথের সব ওয়ার্কটাই হচ্ছে পথের পাঁচালী। তার হচ্ছে যে সিনেমা পথের পাঁচালী, তার উপরে ভিত্তি করে যে নাটক, ড্রামা, তার ভিডিও, অডিও, সমস্তটাই তো সেই ওয়ার্কের উপর ভিত্তি করে। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে প্রথম লুবেস্কি বলে একজন ভদ্রলোক দিলেন। লুবেস্কি বললেন যে হ্যাঁ, কাটার কিন্তু ওয়ার্ক এবং বুকের মধ্যে কোনো ডিফারেন্স করেননি। তার যে রুলস ফর ডিকশনারি ক্যাটালগে উনি ওয়ার্ক এবং বুকের মধ্যে পানিজির মতো কোনো ডিফারেন্স করেননি। পানিজির এই যে কনসেপ্টটাকে আরো কংক্রিট টার্মে রিভাইভ করলো প্রথম একজন ক্যাটালগিং জিনিয়াস, তার নাম হচ্ছে স্যামুয়েল লুবেস্কি। এবং লুবেস্কির এই থিওরি একই সাথে লোকে সাপোর্টও করেছিল, বিরোধিতাও করেছিল। এর ফলে অনেক পলিটিক্স হয়েছে, এমনও হয়েছে লুবেস্কিকে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, সেই সময়কার বিখ্যাত লাইব্রেরি অ্যাসোসিয়েশন থেকে বিতাড়িত হতে হয়েছে। আবার লুবেস্কি মারা যাওয়ার পরে সেই এএলএই তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে। তো লুবেস্কি একটা বিতর্কিত ক্যারেক্টার, এবং তিনি সেই সময়কার প্রেক্ষিতে দাঁড়িয়ে অনেক কথা বলেছিলেন যেটা
এতদিনে লোকে মানে লাইব্রেরিয়ানরা বুঝতে পারছে। ইনফ্যাক্ট এফআরবিআর দাঁড়িয়ে আছে লুবেস্কির কমেন্টের ওপর, এবং লুবেস্কির একটা আনফিনিশড ক্যাটালগিং ড্রাফট ছিল যার উপরে ভিত্তি করে আইসিসিপি 1961 হয়, এবং সেটা আনফিনিশড এবং আনপাবলিশড ক্যাটালগিং ড্রাফটটা এফআরবিআরকেও মেটেরিয়ালাইজ করতে হেল্প করেছে। লুবেস্কির যেটা বক্তব্য ছিল যে কাটার হচ্ছে একটা ব্যাপারে, কাটারের যে সেকেন্ড অবজেক্টিভ অফ ক্যাটালগিং দ্যাট শুড বি দ্য ফার্স্ট অবজেক্টিভ অফ ক্যাটালগিং। কাটারের অবজেক্টিভের আমি বিরোধিতা করছি না, যেমন এখন অনেকেই বলছে যে রঙ্গনাথনের ফোর্থ ল শুড বি দ্য ফার্স্ট ল নাও, কারণ বুকস আর ফর ইউজ। সেটা যখন বইয়ের স্কেরাসিটি ছিল, ইনফরমেশন অবজেক্টের নন অ্যাভেলেবিলিটি ছিল, তখন রঙ্গনাথন প্রমোট করার জন্য বলেছিলেন যে লাইব্রেরি একটা কাস্টোডিয়ান নয়, লাইব্রেরিয়ান একটা কাস্টোডিয়ান নয়, আমাদের রোল হচ্ছে টু প্রমোট দ্য ডকুমেন্ট, টু প্রমোট দ্য ইউজ অফ দ্য ডকুমেন্ট। কিন্তু এই মুহূর্তে তো অ্যাবান্ডেন্ট রিসোর্স, মিলিয়ন্স অফ রিসোর্সেস অ্যাভেলেবেল, তাহলে এই মুহূর্তে কিন্তু ফার্স্ট লটা সেই সেন্স ইম্পর্টেন্ট নয় যেটা 100 বছর আগে ছিল। এখন ইম্পর্টেন্ট হচ্ছে ফোর্থ লটা, সেভ দ্য টাইম অফ দ্য ইউজার। আমি কি করে আরো এফিসিয়েন্ট লাইব্রেরি সার্ভিসেস তৈরি করব যেটা ইউজারের টাইম সেভ করবে, আরো এফিসিয়েন্ট ওয়েতে তাকে ইনফরমেশন ডিসকভারিতে হেল্প করবে। সো এইটাকে রঙ্গনাথ ওসিএলসির একটা রিসার্চ রিপোর্টে উঠে এসছে, তারা নাম দিয়েছিল রিঅর্ডারিং রঙ্গনাথ। সো স্যামুয়েল লুবেস্কি বহুদিন আগে 1953-তে বলেছিলেন রিঅর্ডারিং অফ কাটার, সেকেন্ড অবজেক্টিভ শুড বি দ্য ফার্স্ট অবজেক্টিভ, কোলোকেশন শুড গো বিফোর ফাইন্ডিং। কাটারের অবজেক্টিভ ছিল ফাইন্ডিং দেন কোলোকেশন, উনি বললেন নো, ফার্স্ট কোলোকেশন দেন ফাইন্ডিং, বিকজ ইফ ইউ ক্যানট কোলোকেট থিংস, কোলোকেট মানে রিলেটেড জিনিসগুলোকে এক জায়গাতে আনা, যেটা তোমরা ক্লাসিফিকেশনের থ্রুতে করো, যেটা তুমি রেফারেন্স এন্ট্রির থ্রুতে করো ক্যাটালগে। So collocation must be achieved first, then it should be it can serve or cater finding function more efficient. এইটা লুবেস্কির বক্তব্য ছিল, এবং লুবেস্কি এর সাথে এও বললেন ওয়ার্ক এবং বুক একই যদি তাদের একটা বইয়ের কোনো একটা মাত্র এডিশন থাকে, কিন্তু মুশকিল হচ্ছে যে কোনো লাইব্রেরিতে গিয়ে তুমি যদি দেখো তাহলে দেখবে যে বইগুলো সবচেয়ে পপুলার, যে বইগুলি সবচেয়ে সাউট আফটার, যে বইগুলি লোকে সবসময় চায়, সেইগুলি সবই মাল্টিপল এডিশনস, মাল্টিপল এডিটার, ডিফারেন্ট ট্রান্সলেশন, ডিফারেন্ট ভার্সনস, ডিফারেন্ট এক্সপ্রেশন। ফর এক্সাম্পল, দেখো আমি তোমাদেরকে একটা সাইট দেখাচ্ছি, দিস ইজ রিসেন্টলি ক্রিয়েটেড বাই ওসিএলসি, লাইব্রেরি 100, এবং লুবেস্কি 53-তে যা বলেছে এক্স্যাক্টলি হুবহু তাই মিলে যাচ্ছে। ওসিএলসি একটা প্রজেক্ট নিয়েছিল দ্য লাইব্রেরি 100। এই প্রজেক্টটা কি, পৃথিবীর কোন 100টা বই সবচেয়ে বেশি সংখ্যক লাইব্রেরিতে আছে। তো ওসিএলসি জানো তোমরা, পৃথিবীর সব দেশ থেকে এদের মেম্বার আছে, হিউজ মেম্বারশিপ, দ্য লার্জেস্ট বিবলিওগ্রাফিক্যাল ডেটাবেস দে আর হোল্ডিং, দ্য ওয়ার্ল্ড ক্যাট। সো ওয়ার্ল্ড ক্যাটে এটা স্টাডি করে তারা দেখেছে যে বেশিরভাগই হচ্ছে যে টপ 100-এর প্রায় সবগুলোই নভেল, এবং এইগুলি বেশিরভাগ লাইব্রেরিতে আছে, অ্যান্ড দিস ইজ দ্য র্যাঙ্ক। যেমন ধরো ডন টুইজো, তোমরা সবাই জানো যে কি বিখ্যাত উপন্যাস, এবং পৃথিবীর প্রায় ওই ওসিএলসির সব মেম্বার লাইব্রেরির মধ্যে এটা সবচেয়ে বেশি সংখ্যক লাইব্রেরিতে আছে। সেকেন্ড ইজ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, থার্ড ইজ দ্য অ্যাডভেঞ্চার অফ হ্যাকেলবেরি ফিন, অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। So these are the classic, world classic, which is basically a part of the holdings of almost every library of the world. Even তুমি যদি কোনো একটা টপ সায়েন্টিফিক লাইব্রেরিতে যাও, সব লাইব্রেরি সায়েন্টিফিক, কোনো একটা সায়েন্স অর্গানাইজেশনের লাইব্রেরিতে যাও, সেখানেও তুমি এই সমস্ত ক্লাসিক উপন্যাসের একটা দুটো কপি দেখতে পাবে। তো এইগুলো তো অসংখ্য এডিশন হয়েছে, অসংখ্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন হয়েছে, দেখো 49 ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন হয়েছে, অ্যান্ড টোটাল এডিশনস কত আছে তার তো কোনো লেখাজোখা নেই। প্রত্যেকটা হ্যাকেলবেরি ফিন 50 ল্যাঙ্গুয়েজে। ধরো আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখবো এটার কতগুলো এডিশন, কতগুলো এক্সপ্রেশন, এর এগেনস্টে প্রিন্টেড বুক, ই বুক, বুঝতে পারছো? So this is the work is basically the Huckleberry Finn,
and a printed book is an expression, and theater or movie based on Huckleberry Finn is an expression, and so on. And আরেকটা যেমন দেখো, আরেকটা সার্ভিস আমি তোমাদেরকে দেখাতে পারি, OCLC ফিকশন ফাইন্ডার। সো স্যামুয়েল লুবেস্কি যেটা বলেছিলেন যে তো এই বইগুলি লাইব্রেরিতে সবচেয়ে বেশি সাউট আফটার বই, সেগুলি সবই হচ্ছে ওয়ার্ক, সেইগুলির সঙ্গে ওয়ার্ক এবং বুকের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েট করা উচিত। যেমন ধরো দ্য রুটস, অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং নভেল। এবার রুটসে তুমি দেখো কতগুলি ভার্সন আছে। 1976 সাল থেকে পাবলিশড হতে 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 ই বুক, ল্যাঙ্গুয়েজ বুক, ইলাস্ট্রেটেড এডিশন, সব ধরনের তুমি পাবে এখানে, সব কালেকশন পাবে। ডিফারেন্ট এডিশনস, ডিফারেন্ট এডিটার, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। সো এই সমস্ত লুবেস্কির থিওরি, তারপর বারবারা টিলেটের থিওরি, এই সমস্ত ভেলোনিয়াসের থিওরি, আমি আগের দিন তোমাদেরকে ভেলোনিয়াসের কথা বলেছি। ভেলোনিয়াসের থিওরি, এই সমস্ত বেস করে প্রথমত যে এফআরপিআর মডেল লিফলা দিল, সেইটাতে টোটাল, আমি আগের দিন তোমাদেরকে এনটিটি, অ্যাট্রিবিউট এবং ডেটা আইটেমের কথা বলেছিলাম বিপ্লবগ্রাফিক ডেটাবেসে। দেখো কিভাবে আমরা ডেটাবেসের টার্মে এখন কথা বলছি। ও বলল যে টোটাল বিপ্লবগ্রাফিক ইউনিভার্সে 3 গ্রুপস অফ এন্টিটিস আর দেয়ার। গ্রুপ 1 এন্টিটির মধ্যে কি আছে? 4টে আছে, ওয়ার্ক, এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন অ্যান্ড আইটেম। এই 4টের কীরকম একটা এক্সাম্পল কি? যেমন ধরো এই যে আমি বললাম হাকেলবারি ফিন, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এটা তো কি আমাদের পথের পাঁচালী। এই একটা ওয়ার্কের উপরে ভিত্তি করে অসংখ্য তার এক্সপ্রেশন আছে। যেমন ধরো পথের পাঁচালী পাবলিশড হয়েছে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, রিটেন ইন টেক্সট। মুভি হয়েছে, বেসিক্যালি রেকর্ডেড ইন ফিল্ম অর সেলুলয়েড, অ্যানাদার এক্সপ্রেশন। তার এগেনস্টে একটা থিয়েটার হয়েছে, সেই থিয়েটারের হয়তো একটা ভিডিও ক্যাসেট আছে, সো অ্যানাদার এক্সপ্রেশন। এইটা পথের পাঁচালী ফ্রেঞ্চে ট্রান্সলেশন হয়েছে, অ্যানাদার এক্সপ্রেশন। ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, অ্যানাদার এক্সপ্রেশন। সো প্রতিটা ল্যাঙ্গুয়েজে একটা করে এক্সপ্রেশন। এইবার ধরে নাও তুমি, তাহলে ম্যানিফেস্টেশন কি? 4টে লেয়ার গ্রুপ 1-এ, ওয়ার্ক, এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন, আইটেম। ধরে নাও আমি বাংলাতে লেখা যে ম্যানাস্ক্রিপ্ট, সেইটা একটা এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনটা বিভূতিভূষণ পাবলিশারকে জমা দিলেন, উনি বই হিসেবে পাবলিশ করলেন। তাহলে সেইটা যখন পাবলিশড হলো অ্যাজ এ বুক, দ্যাট ইজ এ ম্যানিফেস্টেশন অফ দ্য এক্সপ্রেশন ইন বেঙ্গলি। তুমি এক্সপ্রেশনটাকে ধরো বিভূতিভূষণের নিজের হাতে লেখা বাংলা ম্যানাস্ক্রিপ্টটা হচ্ছে একটা এক্সপ্রেশন। তো সেই এক্সপ্রেশনটা পাবলিশড হলো অ্যাজ এ প্রিন্টেড বুক, ম্যানিফেস্টেশন। এবং পাবলিশার প্রথমে তো যা বিভূতিভূষণকে চিনতেন না, পথের পাঁচালী কি জিনিস পড়েও হয়তো বুঝতে পারেননি, 500 কপি ছেপেছেন স্ট্যান্ডার্ড। তো প্রতিটা কপি হচ্ছে একটা করে আইটেম। সো পথের পাঁচালী ইজ ওয়ার্ক written by Vibhuti-Bhushan in Bengali in the form of a manuscript expression. That manuscript published as a book, manifestation. That manifestation has 500 copies published by publisher. Each copy is an item. Okay. So now, if group 1 entities is basically related to these 4 layers, so how they are related with each other? খুব অদ্ভুতভাবে এন্টিটি রিলেশনশিপ টেকনিক এফআরপিআর মডেল অ্যাপ্লাই করলো। এবং মানে এটা আমরা, এই যে আমরা আগে রুল অফ থাম্ব টেকনিকে বলতাম যে আমরা কেন 10টা কপি ক্যাটালগ করি না, তার একটা দেখো খুব চমৎকার তুমি থিওরিটিক্যাল বেস পেয়ে যাবে। কেন করি না, এতদিন সেটা ছিল না আমাদের কাছে। এখানে যেটা দেখো, এই রিলেশনগুলো বাই ডিরেকশনাল রিলেশনশিপ। যেমন আমি যদি পাশাপাশি তোমাদেরকে এইটাও দেখাই, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এটা খুবই সোজা, কিন্তু প্রথমবার যেহেতু দেখছো
সেহেতু আইডিয়াটা ক্লিয়ার থাকলে আরো ভালো হবে, বুঝতে আরো সুবিধা হবে তোমাদের। আমি পাশাপাশি একটা টেবিলও খুলে রাখছি এখানে। ওকে, দেখো এই যে টেবিলটা, এইখানে টেবিলটা থেকে আমি গ্রুপ 1 মাঝখানে রেখেছি গ্রুপ 1 এন্টিটিস। এটা হচ্ছে গ্রুপ 2 এন্টিটিস যারা হচ্ছে এই ওয়ার্ক এক্সপ্রেশন ম্যানিফেস্টেশনের জন্য রেসপন্সিবল, যেমন অথর হতে পারে, পার্সোনাল অথর, কর্পোরেট অথর, প্রিন্টার, পাবলিশার, বেসিক্যালি যারা এজেন্ট অফ কমিউনিকেশন, যারা এইটাকে রিয়েলাইজ করাচ্ছে। আর গ্রুপ 3 এন্টিটির মধ্যে হচ্ছে সেই ওয়ার্ক এক্সপ্রেশন ম্যানিফেস্টেশনের বিভিন্ন সাবজেক্ট। তুমি যদি দেখো সাবজেক্ট হেডিং লিস্ট যখন পড়বে দেখবে অনেক প্রচুর সাবজেক্ট হেডিং থাকবে, তুমি বেছে নেবে, কিন্তু সাবজেক্ট হেডিংগুলোকে আবার তুমি 4টে ব্রড ক্যাটাগরিতে ভাঙতে পারো, মানে গ্রুপ করতে পারো। কনসেপ্ট, বেশিরভাগ টপিক্যাল টার্ম, সেগুলো কনসেপ্ট, অবজেক্ট, event and place. So all the subject heading you are utilizing, like bird, bird একটা কি, এখানের মধ্যে ইটস অ্যান অবজেক্ট। আবার যদি তুমি বলো থার্মোডিনামিক্স, ইটস এ কনসেপ্ট। তুমি বলছো যে দ্য ব্যাটেল অফ পলাসি, ইটস অ্যান ইভেন্ট। যখন তুমি কোনো একটা পার্সনকে সাবজেক্ট হচ্ছে, সেই পার্সনটাও একজন হচ্ছে অবজেক্ট। তো এইরকম ভাবে তুমি যাই সাবজেক্ট হেডিং হিসেবে ব্যবহার করছো সেইগুলো এই 4টের মধ্যে পড়ে, কনসেপ্ট, অবজেক্ট, ইভেন্ট, প্লেস। আর সিম্পলি যদি তুমি মনে রাখতে চাও সিওইপি। এখন রিলেশনশিপটা দেখো, এই যে ওয়ার্ক, প্রথম যখন প্লটটা ভাবছেন লেখক বা কবি বা কোনো একজন নন ফিকশন রাইটার, সেটা হচ্ছে ওয়ার্ক, সেটা হচ্ছে রেসপন্সিবল ফর দ্য জেনারেশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ latter derivative works. So এখানে দেখো ওয়ার্কের সাথে এক্সপ্রেশনের কি সম্পর্ক। ওয়ার্ক ইজ রিয়েলাইজড থ্রু এক্সপ্রেশন। এক্সপ্রেশনের সাথে ম্যানিফেস্টেশনের কি সম্পর্ক। এক্সপ্রেশন ইজ এমবডিড ইন ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশনের সাথে আইটেমের কি সম্পর্ক। ম্যানিফেস্টেশন ইজ এক্সাম্পলিফাইড বাই আইটেম। আবার এটা হচ্ছে একটা বাই ডাইরেকশনাল রিলেশনশিপ। যখনই তুমি বলছো ওয়ার্ক ইজ রিয়েলাইজ থ্রু এক্সপ্রেশন, তখন তুমি ওয়ার্ক থেকে এক্সপ্রেশনকে দেখছো। যদি তুমি এক্সপ্রেশন থেকে ওয়ার্ককে দেখো, এক্সপ্রেশন রিয়েলাইজেস ওয়ার্ক, তো আপওয়ার্ড। ম্যানিফেস্টেশন এমবডিজ এক্সপ্রেশন, আইটেম এক্সাম্পলিফাইজ ম্যানিফেস্টেশন। চলো আমি একটা বলছি ভার্সন 1 এর সাথে ভার্সন 2 এর কি রিলেশনশিপ। আমি বলছি ভার্সন 2 রিপ্লেসেস ভার্সন 1। তাহলে ভার্সন 1 এর সঙ্গে রিলেশনশিপ কি। ভার্সন 1 ইজ রিপ্লেসড বাই ভার্সন 2। ভার্সন 2 রিপ্লেসেস ভার্সন 1। যেমন ধরো এইখানে আমি যদি দুটো রিসোর্স দেখি, সো এটা হচ্ছে একটা এক ধরনের বাই ডাইরেকশনাল রিলেশনশিপ। সমস্ত রিলেশনশিপই বাই ডাইরেকশনাল। আমি ধরো এইখানে হচ্ছে রিসোর্স 1, এখানে হচ্ছে রিসোর্স 2। আমি কতগুলো রিলেশনশিপ ডাবলিন করবা মেটাডাটা বলেছি যাতে তুমি বুঝতে সুবিধা হয়। সো রিসোর্স 1 সাপোজ ইজ পার্ট অফ রিসোর্স 2। তাহলে রিসোর্স 2 কে যখন আমি বলবো রিসোর্স 2 হ্যাজ পার্ট রিসোর্স 1, রিসোর্স 1 ইজ ভার্সন অফ রিসোর্স 2, রিসোর্স 2 হ্যাজ ভার্সন রিসোর্স 1। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই প্রত্যেকটা রিলেশনশিপ হচ্ছে বাই ডাইরেকশনাল ইন নেচার। ওয়ার্কের সঙ্গে এক্সপ্রেশনের কি। এবার ধরো আমি যদি বলি গ্রুপ 2 এন্টিটিসের সাথে গ্রুপ 1 এন্টিটির কি রিলেশনশিপ, এটাও বাই ডাইরেকশনাল। ওয়ার্ক ইজ ক্রিয়েটেড বাই পার্সন, পার্সন ক্রিয়েটস ওয়ার্ক। Expression is realized by person or corporate body, person or corporate body realizes expression. Manifestation is produced by person or corporate body, person or corporate body produces manifestation. Item is owned by person or corporate body, person or corporate body owns item. So this is the relationship between the entities of group 1.
and between the group 1 and group 2 entities. Now group 1 entities again related with group 3 because group 1 is the main. Work has subject concept, but this is a unidirectional relationship. Concept is subject of work এরকম নয়, this relationship is irreversible. Work has subject concept, expression has subject concept, manifestation has subject concept, item has subject concept, এরকম ভাবে এটা চারটের ক্ষেত্রেই চারটে রিপিট করবে। তো রিলেশনশিপটা হচ্ছে has as subject and subject categories heading can be categorized into this four group. এবার আমি যদি আবার অরিজিনাল এতে ফিরে আসি, যেটা এফআরবিআর ডকুমেন্টে আছে, দেখো এইখানে তুমি দেখছো যে কখনো একটা অ্যারো কখনো দুটো অ্যারো, মানে এক্সপ্রেশন থেকে ওয়ার্কের ক্ষেত্রে একটা অ্যারো, আবার ওয়ার্ক থেকে যখন এক্সপ্রেশনে আসছি তখন দুটো অ্যারো। এর একটা মানে আছে, এই মানেটা হচ্ছে রিপিটেবিলিটি। কোনো একটা এক্সপ্রেশন ইজ রিলেটেড উইথ এ ওয়ার্ক ইন 1:1 রিলেশনশিপ, মানে একটা এক্সপ্রেশন ক্যান বি প্রডিউস ফ্রম এ সিঙ্গেল ওয়ার্ক, but a single work can produce multiple expressions. So work may have many expressions, but expression is actually based on a single work. So this is the meaning of the single arrow and double arrow. One work may create lot many expressions. Suppose যে বললাম পথের পাঁচালীর মুভি একটা এক্সপ্রেশন, বেঙ্গলি ম্যানাস্ক্রিপ্ট একটা এক্সপ্রেশন, ফ্রেঞ্চে ট্রান্সলেশন হচ্ছে একটা এক্সপ্রেশন। সিমিলারলি এক্সপ্রেশন আর ম্যানিফেস্টেশনের দিকে দেখো, দুটোই হচ্ছে বাইল্যাটারাল, মানে দুটো ক্ষেত্রেই রিপিটেবিলিটি আছে, মানে কোনো একটা ম্যানিফেস্টেশন মে বি রেজাল্ট অফ মোর দেন ওয়ান এক্সপ্রেশন। যেমন ধরো তুমি এই যে ট্রিলজি যেটা আছে, আমাটির ভেপু, অপরাজিত আর পথের অপুর সংসার, এই তিনটেকে একসাথে মিলে তুমি একটা গ্রুপ করে দিলে, ফাইন্ড করে দিলে, সো দ্যাটস এ ম্যানিফেস্টেশন। অখণ্ড বিভূতিভূষণ বা অখণ্ড পথের পাঁচালী এরকম নাম দিলে। তো তুমি বিভিন্ন উপন্যাস নিয়ে শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাস বার করছো, তো সেটা তো একটা এক্সপ্রেশন নয়। তো ওয়ান ম্যানিফেস্টেশন মে হ্যাভ মোর দেন ওয়ান এক্সপ্রেশন, আবার ওয়ান এক্সপ্রেশন ক্যান ক্রিয়েট মোর দেন ওয়ান ম্যানিফেস্টেশন। দুটোই সত্যি, একটা এক্সপ্রেশন অসংখ্য ম্যানিফেস্টেশন তৈরি করতে পারে। যেমন ধরো একটা আমি আগেই বললাম যে ম্যানিফেস্টেশন একটা হচ্ছে পাবলিশ বুক, একটা হচ্ছে ভিডিও ক্যাসেট, একটা হচ্ছে ফিল্ম ক্যান, অসংখ্য ম্যানিফেস্টেশন হতে পারে। আর এবং এটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশনে একাধিক এক্সপ্রেশন থাকতে পারে, একটা এক্সপ্রেশনের একাধিক ম্যানিফেস্টেশন থাকতে পারে। কিন্তু দেখো আইটেম ইজ বেসড অন এ সিঙ্গেল ম্যানিফেস্টেশন। ওই যে একটা ফিল্মের ক্যান বা একটা ক্যাসেট বা একটা বইয়ের কপি, so that is related to a single manifestation, but one manifestation may have more than one item. একটা ম্যানিফেস্টেশন বুক, সেটা 500টা কপি আছে, so it has 500 item. So this is basically the group 1 entities এর entity relationship based modeling, যেটা ইফলা বললো। এবং এর ফলে দেখো আমাদের কতগুলি সমস্যার সমাধান হয়ে গেল। আমরা কেন একাধিক মেন এন্ট্রি করি না? বিকজ আমরা আইটেমকে ক্যাটালগ করি না, আমরা কোনো একটা বইয়ের কপিকে ক্যাটালগ করি না, আমরা যেটা ক্যাটালগ করি সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। আমরা একটা বইয়ের যে 500টা কপিজ আছে, 500টা কপি, প্রতিটা কপিকে আলাদা করে ক্যাটালগ করছি না, ওই 500টা কপির যে ম্যানিফেস্টেশন, যেখান থেকে ওর অরিজিন, সবার ক্ষেত্রে অথর এক, সাবজেক্ট এক, place of publication, publisher, number of pages, these are all inherent property. কিন্তু যে কপির যে প্রপার্টি, সেইটা লাইব্রেরি টু লাইব্রেরি ভ্যারি করতে পারে। কপির ইউনিক আইডি নাম্বার হচ্ছে অ্যাক্সেসন নাম্বার, আমার লাইব্রেরির সাথে তোমার লাইব্রেরির মিলবে না। আমি হার্ড বাউন্ড কিনেছি, আমার প্রাইস আলাদা, তুমি পেপার ব্যাক কিনেছো, তোমার প্রাইস আলাদা। তোমার ডেট অফ অ্যাকুইজিশন আমার ডেট অফ অ্যাকুইজিশন মিলবে না, তোমার ফান্ড সোর্স অফ ফান্ডিং আমার সাথে মিলবে না, তোমার হয়তো তুমি প্লেস করেছো জেনারেল সেলফে, আমি রেখেছি ডিসপ্লেতে, মিলবে না। সো দিস আর অল আইটেম রিলেটেড ইনফরমেশন হুইচ ভ্যারিস। কিন্তু ম্যানিফেস্টেশনটা তোমার লাইব্রেরিতেও যা, আমার লাইব্রেরিতেও চাই। পথের পাঁচালী টাইটেল, পথের পাঁচালী, অথর বিভূতিভূষণ, সাবজেক্ট বেঙ্গলি ফিকশন অর বেঙ্গলি নভেল,
তোমার ক্ষেত্রেও সত্যি, আমার ক্ষেত্রেও সত্যি। So these are the manifestation, and we always catalog manifestation. So we are getting an answer that why we are not making 10 different copies, because we never catalog item at hand. We always catalog manifestation. So this is basically the group 1. গ্রুপ 2 এন্টিটির মধ্যে তোমরা অলরেডি দেখলে, গ্রুপ 2 এন্টিটির মধ্যে এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি অলরেডি এক্সাম্পল দিয়েছি। গ্রুপ 3 এন্টিটির মধ্যে হচ্ছে পার্সন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যান্ড কর্পোরেট বডি, অ্যান্ড উই অলসো নো that how these are related with the group 1 entities. And group 3 entities এর মধ্যে কি আছে, সাবজেক্ট হেডিংস যেগুলো আমরা ব্যবহার করি, এটা হচ্ছে যেমন গ্রুপ 1 এর সাথে গ্রুপ 2 এর রিলেশনশিপ, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করলাম তোমাদেরকে একটা সিঙ্গেল টেবিলে। ওয়ার্ক ইজ ক্রিয়েটেড বাই পার্সন, ইজ ম্যানিফেস্টেশন ইজ রিয়েলাইজড বাই পার্সন আর কর্পোরেট বডি, expression is realized by, manifestation is produced by, and item is owned by, এই রিলেশনশিপে আছে, যেটা আমি টেবিল দিয়ে তোমাদেরকে বললাম। সিমিলারলি যদি তুমি সবগুলোকে একটা জায়গাতে আনো, পুরো কমপ্লেক্স পিকচারটাকে, যেটা আমি একটা এখানে টেবিলের থ্রুতে তোমাদেরকে দেখাতে চাইলাম। So this entire thing you can represent as a entity relationship technique. So work has subject, concept, object, event, place. Work has subject, person or corporate body. Work has subject, work is our subject work ও হতে পারে। তো এইগুলো হচ্ছে তোমার টোটাল। যদি তুমি গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3 কে রিলেট করো, তাহলে কিভাবে তারা হ্যাজ আর সাবজেক্ট রিলেশনের সাথে পরস্পরের সাথে যুক্ত, এটা বলা আছে। দিস মডেল অ্যাকচুয়ালি ক্রিয়েটেড এ রেভলিউশন ইন দ্য ক্যাটালগিং অ্যাপ্রোচ। এবং আমরা এই মুহূর্তে কি করছি, আমরা এই মুহূর্তে ফুল বেনিফিট অফ দ্য ব্যাক এন্ড রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টশিপ নিতে পারছি। কারণ আমাদের এখনকার যে মডেল রিলেশনাল আর্কিটেকচারের যে থিওরি, কালকে তোমরা নিশ্চয়ই মুস্তাকের ক্লাসে বুঝেছো খানিকটা, রিলেশনাল ডেটা মডেলিং, 1-to-1 রিলেশনশিপ, many-to-many রিলেশনশিপ। So how this actually what to say inspired the relational data modeling, actually inspired the bibliographic domain, and in this way it is actually declared. So later on the basis of this model, we have got all different other model, FRAD, FRSAD, all are consolidated into IFLA LRM model. Then IFLA LRM model again influenced another model produced by Library of Congress, that is called BibFrame, BibFrame 2.0. So all are actually based on this FRBR. Now ডিফারেন্ট অ্যাট্রিবিউটস অর যেগুলোকে আমরা ফিল্ড বলি, বা আইএসবিডিতে যেগুলোকে বিপ্লবগ্রাফিক ডেটা এলিমেন্ট বলে, সিমিলারলি এইগুলিকে বলে এফআরবিআর ডেটা এলিমেন্ট অর এফআরবিআর অ্যাট্রিবিউটস। টাইটেল অফ দ্য ওয়ার্ক, ফর্ম অফ ওয়ার্ক, ডেট অফ ওয়ার্ক ইন কেস অফ ওয়ার্ক, এক্সপ্রেশনের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, ম্যানিফেস্টেশনের কি ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, আইটেমের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট। সো অল আর লিস্টেড হিয়ার অ্যান্ড অল আর বেসিক্যালি ইনফ্যাক্ট তুমি দেখো, আমরা যেহেতু ম্যানিফেস্টেশনকে ক্যাটালগ করি, সবচেয়ে ডিটেল নাম্বার অফ অ্যাট্রিবিউটস এগুলো আমরা সবই ব্যবহার করি, এডিশন, প্লেস, ডিস্ট্রিবিউশন, প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার, date of publication or distribution, manufacturer, series. So these are all actually used by RDA as FRBR data element, and many of these are actually originated from ISBD. You can have an idea that ISBD includes this, but many of the cases, many things are new which are not included in ISBD. For example, reduction ratio, spatial reproduction characteristic, then the GMD field, what ISBD use, general material designation, that has changed completely. So many things matches, many things are new. More importance on the electronic location of a document and so on. Similarly, আমরা পার্সনের ক্ষেত্রে দেখতে পারি তার অ্যাট্রিবিউটগুলো কি, নেম অফ পার্সন, ডেট অফ পার্সন, টাইটেল অফ দ্য পার্সন অ্যান্ড সো অন। কর্পোরেট বডির ক্ষেত্রে, গ্রুপ 3 ক্ষেত্রে অ্যাট্রিবিউটসগুলো কি, বেসিক্যালি কনসেপ্ট ইজ রিপ্রেজেন্টেড বাই টার্ম, অবজেক্ট ইজ অলসো রিপ্রেজেন্টেড বাই টার্ম,
Then place name is also can be a term. So most of the cases you see that these are all basically access point terms or subject of the document. তো রিলেশনশিপের ক্ষেত্রে আমরা অলরেডি এক্সপ্লেন করলাম যে কিভাবে তারা পরস্পরের সাথে 1:1 অ্যান্ড 1:many রিলেশনশিপে যুক্ত। কোনো কোনো জায়গায় মেনি টু মেনি রিলেশনশিপ, যেমন এক্সপ্রেশনের সঙ্গে ম্যানিফেস্টেশনের রিলেশনশিপটা হচ্ছে মেনি টু মেনি, মেনি এক্সপ্রেশনস রিলেটেড টু মেনি ম্যানিফেস্টেশন। আবার যদি ওয়ার্কের সাথে এক্সপ্রেশন দেখো 1:n রিলেশনশিপ, এক্সপ্রেশনের সাথে রিলেশনশিপ দেখো তাহলে 1:1 রিলেশনশিপ। So a relational model supports all kind of relationship, 1:1, 1:n, n:n. And এর ওপরে দাঁড়িয়ে ভেলুসি এবং বারবারা টিলেট অনেকগুলি রিলেশনশিপের কথা বলেছে ফ্রম দ্য বিপ্লোগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ, ইকুইভ্যালেন্স, ডেরিভেটিভ, ডেসক্রিপটিভ, হোল পার্ট। বাট এটা হচ্ছে এফআরবিআর আগের মডেল ছিল, 87-এ উনি বলেছিলেন, আর এফআরবিআর তারও 10 বছর পরে হয়েছে। এবং এফআরবিআর যে রিলেশনশিপ এর মধ্যেও কিন্তু এইগুলি সবই চলে আসছে। এফআরবিআর ইজ সাচ এ all encompassing model that the Tillet's taxonomy বলি আমরা এটাকে, Tillet's taxonomy of bibliographic relationships are quite happily accommodated inside FRBR. তো আমার মনে হয় তোমাদের সামান্য হলেও একটু বোঝা গেল যে কিভাবে আমরা আইএসবিডির ফ্ল্যাট মডেল থেকে রিলেশনাল মডেলে আসছি, how the different kind of primary relationships are supported in group 1, গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3। কি করে ওয়ার্ক টু ওয়ার্ক রিলেশনশিপ কত রকম হতে পারে, এক্সপ্রেশন টু, এইখানে দেখো কিভাবে বারবারা টিলেটের টার্মিনোলজিগুলো ওয়ার্ক টু ওয়ার্ক, এক্সপ্রেশন টু এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন টু ম্যানিফেস্টেশনে আনা হয়েছে। উনি যেগুলো বলেছিলেন যে 87 সালে ওনারা চমৎকার পিএইচডির ওয়ার্ক কাজ ছিল। বারবারা টিলেট ছিলেন লাইব্রেরি অফ কংগ্রেসের চিফ ক্যাটালগার। তো তার কাজের ওপরে ভিত্তি করে বিপ্লোগ্রাফিক রিলেশনশিপ, পরে বিপ্লোগ্রাফিক রিলেশনশিপগুলো এফআরবিআর এ অ্যাকোমোডেট করা হয়, এটা দ্যাট উই কল টিলেটস taxonomy. So that is all for this 3 days ongoing discussion on bibliographic data model, how relational data model actually affected different activities of ours. তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ টুডে উই আর অলমোস্ট অন দ্য ভার্জ অফ কমপ্লিটিং দ্য সিলেবাস। আমরা কালকে বা পরশু বা তারপরের দিন একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসের মতো রাখতে পারি, যেখানে তোমরা পুরোটাই দেখলে, এই সমস্তগুলো দেখার পরে তোমাদের যা কোশ্চেন বা এই ধরনের। মিনওয়াইল আমি চেষ্টা করব গত বছরের কোশ্চেন পেপারটা আপলোড করে দিতে, যাতে করে তোমরা বুঝতে পারো, পার্টিকুলারলি থিওরিটিক্যাল পেপারে, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোশ্চেনের প্যাটার্ন বা এই ধরনের কীরকম হয়। কোশ্চেন এটা হচ্ছে 50, মানে তোমার 2 ক্রেডিট কোর্স, 50 মার্কস। তো একটা কোশ্চেন কম্পালসারি থাকে জেনারেলি, কোশ্চেন নাম্বার 1, আর বাকি তোমাদেরকে 3টে কোশ্চেন করতে হয়। তো কোশ্চেনগুলো সমস্ত মাল্টি পার্ট কোশ্চেন হয়, এবি বা এবিসি এরকম। আর কোশ্চেন নাম্বার 1-এ 3টে গ্রুপ থাকে, একটা হচ্ছে শর্ট নোটস, ব্রিফ নোট অ্যাকচুয়ালি 2.5 কি 2 নম্বরে, ডিফারেন্সিয়েট করতে দেয় 4টের মধ্যে 2টো, নো শর্ট নোট যেটা বললাম 4টের মধ্যে 2টো। আর একটা হচ্ছে তোমার অ্যাকুয়েন্টেন্স, এই টার্মগুলো দিয়ে দেওয়া হলো, তুমি এই টার্মটার সম্পর্কে কি জানো, কোন ফিল্ডের সাথে রিলেটেড, কি জন্য এটা সিগনিফিকেন্ট। এই জন্যে যদি তোমাকে 4টে করতে দেয় হাফ করে অনেক সময়, অথবা 1 করে 4টে এরকম। সো সেটা আমি তোমাদেরকে ফরম্যাটটা দিয়ে দেবো, কীরকম কোশ্চেন হয়, কি ফরম্যাটে, সো ইউ ক্যান গেট রেডি। তোমাদের কোনো কোশ্চেন বা আরো কোনো? বলছি স্যার, আমরা যে পরীক্ষাগুলো দিলাম সেগুলো কি আপনি এভালুয়েশনটা দিয়ে দেবেন, যেমন 106 এর দিয়ে দিয়েছিলেন, মানে কোথায় কি ভুল হলো সেটা দেখার জন্য? না, সেইটা কি তোমাদের কুইজটা পাচ্ছ না এখনো, রিভিউটা দেখতে, কোনটা কারেক্ট অ্যান্সার, কোনটা কোথায় ভুল হলো, দেখেছো সেটা?
এই যে যখন তুমি রিভিউয়ের জায়গাটা স্যার আসছে না, ঠিক আছে তাহলে আপনি যখন বলছেন আর একবার দেখবো, মানে ওটা দেখ ওই জায়গাটা আমি ঠিক দেখতে পেলাম না বলেই স্যার আমরা দেখতে পেয়েছি, ওর হয়তো কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার। এই যে ধরো তুমি যখন এই কুইজটা, ধরো এই কুইজটা তো আমরা 16 তারিখে নিচ্ছি আর সিলেবাস শেষ হওয়ার পরে। মুস্তাক কি আর কোনো ক্লাস নেবে বলেছে? হ্যাঁ আজকে স্যার হ্যাঁ দাদা সাড়ে আজকে তিনটে নেবে। থেকে নেবে। আচ্ছা ঠিক আছে, ও শেষ হোক। ধরো এই যে তুমি কুইজটা ক্লিক করলে, তো তুমি যখন তোমার ইন্টারফেস থেকে দেখবে না, তখন দেখতে পাবে ও তোমাকে এখানে বলছে গ্রেড কত, আর এই ডান দিকে বলছে রিভিউ। তো রিভিউটাতে ক্লিক করলেই ও তোমাকে দেখিয়ে দেবে তুমি কোনটা ঠিক অ্যান্সার দিয়েছো, আর যেটা কোনটা ভুল অ্যান্সার দিয়েছো। যেটা ভুল অ্যান্সার দিয়েছো সেই ক্ষেত্রে ঠিকটা কি। যেমন ধরো তোমার কি নাম বলো? স্যার দেবকান্ত হালদার। দেবকান্ত হালদার। তাও আমি দেখেই দিচ্ছি তোমার কি অসুবিধা হয়েছে। আমি তো এখানে অ্যাডমিন হিসেবে আছি, আমি বুঝতে পারবো না, সুতরাং আমি এখানে একটা করা যায় যে কোনো একজন স্টুডেন্টের মতো করে ঢোকা, মানে সে কি দেখতে পাচ্ছে সেটা আমি অ্যাডমিন হিসেবে বুঝতে পারবো। তাহলে আদারওয়াইজ অ্যাডমিন হিসেবে আমি বুঝতে পারবো না যে তোমার ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে। সো সাপোজ দিস আর দ্য এনরোলড ইউজার। তোমার নাম হচ্ছে দেবকান্ত হালদার 23। তো go by first name alphabetically, দেবকান্ত হালদার। আমি তোমাকে ক্লিক করলাম, তাহলে তোমার প্রোফাইলটা এলো আমার কাছে। দেখতে পাচ্ছ তো, স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। নাও সাপোজ আই এম লগিং অ্যাজ ইউ, লগ ইন অ্যাজ। এরপরেও আমাকে চেঞ্জ করে বলবে যে তুমি কি কন্টিনিউ করতে চাও অ্যাজ দেবকান্ত হালদার। আমি বললাম ইয়েস। তুমি স্ক্রিনে কি দেখতে পাচ্ছ আমি এখানে বুঝতে পারবো, তুমি এক্স্যাক্টলি এইটা দেখতে পাচ্ছ। দেখার পরে তুমি ধরো এমসিকিউ 2টা ক্লিক করলে, তাহলেও তোমাকে বলে দিচ্ছে সামারি অফ ইউর প্রিভিয়াস ফিনিশ, কত পেয়েছো। এবার তুমি রিভিউতে ক্লিক করো, বুঝে গেছো? এইটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি, তোমার ক্ষেত্রে কোনগুলো, এই চারটে তুমি এইটা বেছে নিয়েছো, কোনটা তোমার ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে, আর অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সারের সিকোয়েন্সটা কি। এইটা চারটেই ঠিক হয়েছে, এইটা ঠিক হয়েছে, এই তো রিভিউ করতে পারছো তো। আবার আমি ধরো লগ আউট করে দিচ্ছি। নাও আই এম এগেন অ্যাজ ক্যান এন্টার অ্যাজ অ্যাডমিন। আর স্যার এইটাই বলছিলে না তুমি অন্য কিছু বলছো? না স্যার ওটাই বলছিলাম, ঠিক আছে তাহলে স্যার একবার দেখে নিচ্ছি। আর 106 এই তোমরা যে প্রজেক্টগুলো জমা দিয়েছো তার এভালুয়েশন আমি 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। মানে তোমরা এই স্টাডি লিভের মধ্যেই তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের পুরো গ্রেড বুকটা পেয়ে যাবে। এবং 106 যেহেতু ফাইনালি এটা সবুজবাবু হ্যান্ডেল করবেন, আমি মার্কসটা সবুজবাবুকে পাঠিয়ে দেবো, কিন্তু আমি এখানে পাবলিশ করে দেবো। তোমরা দুটো প্রজেক্ট ছিল 5-5 করে, কত পেলে? এমসিকিউ তো হয়েই গেছে নাকি? আর স্যার ওই আপনি যে ছোট লিস্টটা দেখাচ্ছিলেন সেরেন্ডিপিটি থেকে, ওইটা যদি একটু সাথে যদি অ্যাড করে দেন তাহলে ভালো হয়, মানে 3টার সাথে, মানে ওটা খুব সুন্দর করে দেয়া আছে, আপনি ছক করে দিয়েছেন এই টেবিলটা ঠিক আছে, হ্যাঁ, আমি এই হ্যাঁ। দুটো টেবিলের সাথে অ্যাড করে দেবো, এই টেবিলটা আর ওই টেবিলটা, বা বিশেষ করে এই সেকশনটাই অ্যাড করে দেবো যাতে তোমরা। হ্যাঁ স্যার তবে ভালো হয় সেরেন্ডিপিটির এই জায়গা। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা তাহলে বলো বলো। স্যার অনেক ক্ষেত্রে কি হয় যে একটা বই যখন বহু বছর ধরে পাবলিশ হচ্ছে, তারপরে অনেক ক্ষেত্রে বইয়ের টাইটেলটা চেঞ্জ হয়ে অন্য টাইটেলে বইটা পাবলিশ হয়, বাট সেম বই। তো সেক্ষেত্রে কি নতুন করে আবার ক্যাটালগিং করব না আগেই রাখবো? ম্যানিফেস্টেশনটা তো একই থাকছে। ক্যাটালগিং এর ক্ষেত্রে রুলটা হচ্ছে নতুন ম্যানিফেস্টেশন মানেই তোমাকে নতুন ক্যাটালগ করতে হবে। ধরো একটা বই এডিশন 2 তুমি তোমার কাছে আছে, আবার তোমার লাইব্রেরিতে 2 বছর পরে 3rd এডিশন এলো, তো ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যানাদার ক্যাটালগ কার্ড। তাহলে এইটার রুলটা হচ্ছে এক্সপ্রেসিভ তো বটেই, ম্যানিফেস্টেশন চেঞ্জ হলেই তোমাকে
ক্যাটালগ কার্ড নতুন করতে হবে। টাইটেল চেঞ্জ মানে তো এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেল, ওয়ার্কটা কখনোই চেঞ্জ হচ্ছে না, এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেলে তার ম্যানিফেস্টেশন তো অবশ্যই চেঞ্জ হবে, আর ম্যানিফেস্টেশন চেঞ্জ হলেই তোমাকে নতুন ক্যাটালগ করতে হবে। So rule is that if there is a new manifestation, you have to prepare a new cataloging entry, either manually in card format or in automated environment as a new record. ঠিক আছে Got it? হ্যাঁ স্যার। হ্যালো স্যার, হুম। আপনি যেটা বললেন যে একটা বইয়ের স্যার 10টা ক্যাটালগ বানানো, ওই বিষয়টা স্যার ধরুন 10টা কপি, হ্যাঁ স্যার 10টা কপি, একটা বইয়ে তোমার কাছে 10টা কপি আছে, মানে এখন আমরা কি টেকনিক্যালি বলবো 10 আইটেমস আর দেয়ার, কপিজ আর বেসিক্যালি আইটেমস। হ্যাঁ স্যার 10 আইটেমস আর দেয়ার, বাট সেখানে স্যার ধরুন মানে দুটো তিনটে মানে সিডি রমে পাবলিশ হয়েছে, কোনোটা মাইক্রো ফর্মে পাবলিশ হয়েছে, আর কোনোটা মানে বুক ফর্মে এসেছে, তাহলে স্যার সেক্ষেত্রে তো তাদের আলাদা আলাদা আমাদের ক্যাটালগ বানাতে হবে, কারণ স্যার এক্স্যাক্টলি, ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ বলো। তাহলে কারণ স্যার ইউজার এসে ধরুন তার মানে সে বিজি রিসার্চার, তার অতটা পড়ার টাইম নেই, সে শুধু মানে অডিও ভিজুয়াল চাইছে, তাহলে সেই অডিও ভিজুয়ালটা তাকে মানে তাকে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের তার আলাদা ক্যাটালগ মানে নিশ্চয়ই, যেমন ধরো এটা তো তোমার ফর্মুলাতেই পড়ে যাচ্ছে বাবা, যখন একটা জিনিস মানে সিডিতে অ্যাভেইলেবল এবং তার বইটাও অ্যাভেইলেবল, তাহলে সিডি একটা তোমার হচ্ছে ডিফারেন্ট এক্সপ্রেশন, তাই না? হ্যাঁ স্যার বই একটা এক্সপ্রেশন, সিডি একটা এক্সপ্রেশন। এই যে সিডি যে অপটিক্যাল রেকর্ডিংটা হয়েছে, তাহলে তার ম্যানিফেস্টেশন হচ্ছে ওই যে সিডি প্রোডাক্টটা। ধরো 1000টা সিডি প্রোডাকশন হয়েছে, তো প্রতিটা একটা করে আইটেম, তাহলে সেই আইটেম তোমার কাছে আছে, তো তার পুরো সিরিজটাই তো আলাদা, এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন, আইটেম, পুরো সিরিজটাই আলাদা। আইডিয়ালি ইউ শুড হ্যাভ এ সেপারেট ক্যাটালগ ফর দ্য সিডি। ওকে স্যার। যেমন করে এএসিআর 2 এর চ্যাপ্টার 9 তোমাকে বলছে যে হাউ টু ক্যাটালগ অ্যান ইলেকট্রনিক রিসোর্স, আইদার অপটিক্যাল ডিস্ক হোক, কি ওয়েব পেজ হোক, কি অন্যান্য কিছু ইলেকট্রনিক হোক, ফাইল হোক, প্রোগ্রাম হোক, সেই পদ্ধতি ফলো করে তোমাকে করতে হবে। ওকে স্যার। আর স্যার এটা আইডিয়াল প্রসেস, কিন্তু অনেক লাইব্রেরি যেটা করে সেটা হচ্ছে যে দেখবে যে মনোগ্রাফের ক্ষেত্রেই দেখবে একটা অপশন আছে অ্যাকম্পানিং মেটেরিয়াল বলে। তুমি যদি 3xx ফিল্ড মার্কের বলো বা এসিআর আইএসবিটির ক্ষেত্রে পাবলিকেশন ডিস্ট্রিবিউশন এরিয়া বলো, সেখানে দেখবে একটা অ্যাকম্পানিং মেটেরিয়ালের জন্য একটা কনসেপ্ট আছে। তাহলে বইয়ের ক্ষেত্রে তুমি লিখেও দিতে পারো কন্টেন্টস 1 ডিভিডি, কি কন্টেন্টস 1 সিডি রোম, এবার সাইজটা কত লিখে দিল। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। আর তাহলে স্যার কি হলো, তোমার দুটো আলাদা ম্যানিফেস্টেশন লিঙ্ক আপ হয়ে গেল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কি বলো? আর স্যার স্যার আপনার যেরকম ডেস্কটপে জোটেরোটা শো করছে স্যার, ওইটা আমরা কোয়ারিটা বলেছিলাম স্যার, মানে আমাদের না জোটেরোটা ডেস্কটপ আইকনটা হিসাবে আসছে না স্যার। এটা বলেছিলে তোমরা, কিন্তু এটা যখন তুমি এখানে সিম্পল ড্র্যাগ করছো তখন আসছে না। মানে আমি দাঁড়াও, আমি যদি এখান থেকে এটা ডিলিট করে দিই কি হচ্ছে, আনলক ফ্রম লঞ্চার চলে গেল, এবার আমি আনবো কি করে, তাই তো? ধরো আমার এখানে নেই, তোমার মধ্যে সিচুয়েশন, আমি এবার গেলাম সিডি ডাউনলোড, জোটেরো, জোটেরো রান করাচ্ছি। তোমরা তো এইভাবে রান করাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখা যাক কি হয়। এবার ধরো জোটেরো এখানে এলো, আমার এখানে, তোমাদের এখানে সাইডে আসছে কিন্তু ফিক্স থাকছে না, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যতক্ষণ এবার- আমরা জোটেরোটা অন করে রাখছি ততক্ষণ থাকছে, বাট যখন ক্লোজ হ্যাঁ। করে দিচ্ছি তখন চলে যাচ্ছে। যখন তুমি এটাকে লক টু লঞ্চার বলছো, এই অপশনটা স্যার পাচ্ছ, আমাদের এই অপশনটা আসছে না। লক টু লঞ্চার আসছে না।
এবার লক টু লঞ্চার যখন আমি বললাম তখন আমি যদি বেরিয়েও যাই তখন থেকে যাচ্ছে, এবং তারপর এইটাকে আমি আমার নিজের মতো করে সাজিয়ে দিতে পারি আমি এটা কোথায় চাইছি। অ্যাকচুয়ালি মনে হয় আপনার মেনু যেটা রয়েছে ওখানেই জোটেরো আইকনটা রয়েছে, আর জোটেরো একটা ওই সেট আপ আইকন ফাইল বলে কিছু একটা রয়েছে, ওটা থেকে আমাদের মনে হয় আগে সেট আপ করতে হবে, তারপরে আসতে পারে এখানে। জোটেরও তো আলাদা কোনো সেট আপ অপশন নেই। আচ্ছা, তোমাদের বেশিরভাগেরই 20.04, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি একবার দেখে নেবো যে এটা 20.04-এ এটা লঞ্চারে যদি না আসে তাহলে আমার ক্ষেত্রেও আসবে না ন্যাচারালি। আমি 20.04-এর মেশিনে দেখে নেবো। আমার এইখানে যে ওএসটা রয়েছে সেইটা একটু পুরনো, 16.04। তো আমি 20.04-এ দেখে নিচ্ছি কিভাবে এটা ফিক্সড করতে হয়, তারপর তোমাদেরকে বলে দেবো কিভাবে করতে। It's not a big issue. ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার বলো। এক্সপ্রেশন এবং যে ম্যানিফেস্টেশনের জায়গা, এক্সপ্রেশন কে বলছে এটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, আর ম্যানিফেস্টেশন হলো ফিজিক্যাল প্রোডাকশন। সেক্ষেত্রে যখন স্যার আপনি বললেন যে ম্যানুস্ক্রিপ্টটাকে আপনি এক্সপ্রেশন বলতেন, কিন্তু স্যার ম্যানুস্ক্রিপ্টটা আমি যদি কম্পিউটারে বা মাথায় রাখি তখন তো সেটা এক্সপ্রেশন থাকে, কিন্তু আমি যদি ম্যানুস্ক্রিপ্টটা হাতে লিখে রাখি তবে সেক্ষেত্রে তো ম্যানুস্ক্রিপ্টটা ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে। না, ম্যানিফেস্টেশন হচ্ছে না। ম্যানিফেস্টেশন কখন তুমি বলবে এ ফিজিক্যাল আইটেম হুইচ ইউ ক্যান ডিস্ট্রিবিউট, which is basically ready for the mass distribution, কিন্তু তোমার ম্যানাস্ক্রিপ্ট ইজ নট রেডি ফর মাস ডিস্ট্রিবিউশন। তুমি ধরো আজকালকার লেখকরা তো ম্যানাস্ক্রিপ্ট লেখেন না, তাদের মাথায় প্লট আসে, গল্প তৈরি হয়, দে রেকর্ড আইদার ভিডিও রেকর্ডিং অর অডিও রেকর্ডিং, সো দ্যাট ইজ অলসো অ্যান এক্সপ্রেশন, বাট দ্যাট ইজ নট রেডি, দ্যাট ইজ নট এ ফিনিশড ওয়ার্ক, that is not structured, that is not ready for the mass distribution as a physical item. সেই জন্য এটাকে এক্সপ্রেশন বলা হয়। এই জন্য এক্সপ্রেশন তুমি ক্যাটালগ করতে পারো না। এক্সপ্রেশন ইজ বেসিক্যালি অ্যান আর্কাইভাল মেটেরিয়াল। ধরো রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা গীতাঞ্জলির যে তোমার ম্যানাস্ক্রিপ্ট, তো সেইটা তার মাস ডিস্ট্রিবিউশনের জন্য নয়, তার একটা আলাদা হিস্টোরিক্যাল এবং আর্কাইভাল ভ্যালু আছে। কিন্তু গীতাঞ্জলি যে উনি যখন বইটা করছেন যেটা মাস ডিস্ট্রিবিউশনের জন্য রেডি, সেইটাকে আমরা ম্যানিফেস্টেশন বলি। যে কোনো ফিজিক্যাল ফরম্যাটে আইডিয়া প্লেন থেকে তুমি ভার্বাল প্লেনে আনছো, যে কোনো মিডিয়াতেই যখন আনছো, হুইচ ইজ দ্য ফার্স্ট রেকর্ডিং অফ দ্যাট আইডিয়া অর ওয়ার্ক, that may be considered as an expression, but never that expression is ready for mass distribution. Mass distribution এর জন্য তোমাকে ম্যানিফেস্টেশনের থ্রুতে যেতে হবে। যেমন ধরো একটাই সিডি যখন তুমি রেকর্ড করছো সেইটা কিন্তু এক্সপ্রেশন, ওই সিডিটা ফাইনালাইজড করে ফর্মালাইজড করার পরে নাম্বার অফ কপিজ রেকর্ড করার জন্য যখন তৈরি হলো তখন সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন, এবং প্রতিটা কপি অফ দ্যাট সিডি ইজ অ্যান আইটেম। বুঝলাম স্যার। ঠিক আছে, চলো। তোমাদের স্টাডি লিভ ভার্চুয়ালি তো কাল থেকে শুরু হচ্ছে, আর তোমাদের কি আর একটা ক্লাস দরকার, মানে এই প্যাটার্ন অ্যান্ড টাইপ অফ কোশ্চেন্স এই সমস্ত ডিসকাশন করার জন্য? যদি দরকার হয় 16 তারিখে পরীক্ষার পরে করা যায়, পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, তোমরা পরীক্ষার শুধু পরে কেন, শুধু তোমরা যদি বলো স্যার আমরা একটু পুরো ব্যাপারটা স্টক টেকিংটা করে নিই, কি কি পড়া হয়েছে একবার দেখে নিই পুরোটা নিজেদের মতো, স্যাম্পল কোশ্চেন পেপারটাও মিন হোয়াইল আমি আপলোড করে দেবো, তারপরে আমরা একবার বসতে পারি। দ্যাট মে বি অন 18th 17th এনি ডে। তোমরা খালি হ্যাঁ স্যার, এটাই সবথেকে ভালো হবে। এই তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন করে নিয়ে একটা ফোরামে পোস্ট করে দিও যে স্যার উই নিড এ প্রিপারেটরি ক্লাস ফর এক্সাম অন দিস ডেট, তাহলে আমি সেই মতো করে দেবো, টাইম অ্যালট করে দেবো। তাই তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন করে নাও কবে তোমরা চাইছো। ওকে স্যার। ওকে, চলো, অল দ্য বেস্ট।
থ্যাংক ইউ স্যার।